আমাদের চারপাশে সবকিছু মানে যা যা আমরা দেখতে পাই বা ছুঁতে পারি সবই তো পরমাণু দিয়ে তৈরি। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরমাণুগুলো কিভাবে একে অপরের সাথে জুড়ে থাকে, কিভাবে তারা একসাথে মিলে আমাদের এই চেনা জগৎটা তৈরি করে? এর পেছনের মূল শক্তিটাই হল রাসায়নিক বন্ধন। চলুন আজ এই অদৃশ্য কিন্তু প্রচণ্ড শক্তিশালী জগতের রহস্যটা একটু উন্মোচন করা যাক। আচ্ছা, একটা খুব সাধারণ দৃশ্য ভাবুন তো। রান্নাঘরের দুটো পরিচিত জিনিস, লবণ আর চিনি। দুটোই দেখতে সাদা, দানাদার, কিন্তু পানিতে গোলার পর একটা অদ্ভুত ঘটনা ঘটে। লবণের দ্রবণ বিদ্যুৎ পরিবহন করতে পারে, কিন্তু চিনির দ্রবণ পারে না। কেন এমন হয়? দেখতে প্রায় একরকম দুটো জিনিসের মধ্যে এত বড় পার্থক্য। এই ছোট্ট একটা প্রশ্নের মধ্যে কিন্তু লুকিয়ে আছে রসায়নের এক বিশাল আর মজার জগৎ। এই আলোচনা শেষে আমরা এই রহস্যের সমাধান করবই। তো একদম গোড়ার প্রশ্নটা হলো, পরমাণুরা কেন উবারহাউপ্ট একে অপরের সাথে যুক্ত হতে চায়? মানে তারা একা একা থাকলেই বা কি সমস্যা? উত্তরটা আসলে খুব সহজ, আর সেটা হলো স্থিতিশীলতা। প্রকৃতির সবকিছুর মধ্যেই একটা স্থিতিশীল অবস্থায় পৌঁছানোর প্রবণতা দেখা যায়। পরমাণুরাও এর ব্যতিক্রম নয়। তারাও চায় কম শক্তি খরচ করে একটা আরামদায়ক, স্টেবল অবস্থায় থাকতে। আর এই স্থিতিশীলতা অর্জনের জন্যই তারা একে অপরের সাথে বন্ধন তৈরি করে। কিন্তু একটা পরমাণুর জন্য এই স্থিতিশীলতা বা স্টেবিলিটি জিনিসটা আসলে কি? এর গোপন রহস্যটা লুকিয়ে আছে তাদের ভেতরে ইলেকট্রনগুলো কিভাবে সাজানো আছে তার মধ্যে। আরও নির্দিষ্ট করে বললে তাদের সবচেয়ে বাইরের শক্তিস্তরে ইলেকট্রনের সংখ্যার ওপরেই সবকিছু নির্ভর করে। রসায়নে এর জন্য একটা বিখ্যাত নিয়ম আছে, যেটাকে আমরা বলি অক্টেট রুল বা অষ্টক নিয়ম। এই নিয়মটা বলে যে বেশিরভাগ পরমাণুই চায় তাদের সবচেয়ে বাইরের শক্তিস্তরে মোট 8টা ইলেকট্রন থাকুক, ঠিক যেমনটা নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে। তবে হাইড্রোজেন বা হিলিয়ামের মতো খুব ছোট পরমাণুর ক্ষেত্রে এই নিয়মটা একটু অন্যরকম। তাদের জন্য 8টা নয়, 2টো ইলেকট্রন হলেই চলে। এটাকে বলা হয় 2-এর নিয়ম। যেমন ধরুন হিলিয়াম, নিয়ন বা আর্গনের কথা। এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, কারণ এদের বাইরের শক্তিস্তরটা ইলেকট্রন দিয়ে একদম কানায় কানায় পূর্ণ। ফলে এদের নতুন করে ইলেকট্রন দেওয়া নেওয়া বা ভাগাভাগি করার কোনো দরকারই পড়ে না। তাই তো এরা দারুণ স্থিতিশীল, আর সাধারণত অন্য কারোর সাথে বিক্রিয়াও করতে চায় না। বলা যেতে পারে অন্য সব পরমাণুর জীবনের লক্ষ্যই হল এদের মতো একটা স্থিতিশীল অবস্থায় পৌঁছানো। আচ্ছা, তাহলে এই স্থিতিশীলতা অর্জনের জন্য পরমাণুদের হাতে উপায়টা কি? মূলত দুটো প্রধান কৌশল আছে। এক, ইলেকট্রন পুরোপুরিভাবে দিয়ে দেওয়া বা নিয়ে নেওয়া, যাকে বলে আদান প্রদান। আর দুই, ইলেকট্রন নিজেদের মধ্যে ভাগাভাগি বা শেয়ার করে নেওয়া। প্রথম কৌশলটার নাম হলো আয়নিক বন্ধন। এটা অনেকটা একটা লেনদেনের মতো। এখানে একটা পরমাণু, সাধারণত কোনো ধাতু, তার বাইরের শক্তিস্তরের বাড়তি ইলেকট্রনটা অন্য একটা পরমাণুকে, যেটা সাধারণত অধাতু হয়, তাকে একদম দান করে দেয়। আমাদের খুব পরিচিত খাবার লবণের উদাহরণটা দেখা যাক। সোডিয়াম পরমাণুর বাইরের স্তরে মাত্র একটা বাড়তি ইলেকট্রন থাকে। সেভাবে এই একটাকে ছেড়ে দিতে পারলেই আমি স্থিতিশীল হয়ে যাই। অন্যদিকে ক্লোরিনের বাইরের স্তরে থাকে 7টা ইলেকট্রন। তার দরকার আর মাত্র একটা। তো সোডিয়াম তার এই বাড়তি ইলেকট্রনটা ক্লোরিনকে দিয়ে দেয়। ফলাফল, সোডিয়াম হয়ে যায় একটা পজিটিভ আয়ন Na+, আর ক্লোরিন হয়ে যায় একটা নেগেটিভ আয়ন Cl-। আর আমরা তো জানি বিপরীত চার্জ একে অপরকে আকর্ষণ করে। এই শক্তিশালী আকর্ষণটাই হলো আয়নিক বন্ধন। আর দ্বিতীয় কৌশলটা হল সমযোজী বন্ধন। এখানে কোনো পুরোপুরি দেওয়া নেওয়া নেই, আছে বোঝাপড়া আর ভাগাভাগি। দুটো অধাতব পরমাণু তাদের বাইরের শক্তিস্তরের ইলেকট্রন একে অপরের সাথে শেয়ার করে, যাতে দুজনেই স্থিতিশীল হতে পারে। এটা অনেকটা একটা ব্যবসায়িক পার্টনারশিপের মতো, যেখানে দুজনেই লাভবান হয়। যেমন ধরুন আমাদের জীবনের জন্য অপরিহার্য পানি H2O। এখানে একটা অক্সিজেন পরমাণু দুটো হাইড্রোজেন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করে। আবার রান্নার কাজে ব্যবহৃত মিথেন গ্যাসে CH4 একটা কার্বন পরমাণু 4-4টে হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে। এখানে সবাই মিলেমিশে শেয়ারিংয়ের মাধ্যমে অষ্টক বা 2-এর নিয়ম পূরণ করে শান্তিতে থাকে। এখন সবচেয়ে মজার অংশে আসা যাক। পরমাণুর এই যে আদান প্রদান বা ভাগাভাগির খেলা, এর ফলে বাস্তবে যে পদার্থগুলো তৈরি হয় তাদের বৈশিষ্ট্যে কি বিশাল পার্থক্য দেখা যায়, সেটা ভাবলে অবাক হতে হয়। চলুন আমাদের সেই একদম শুরুর প্রশ্নে ফিরে যাই। লবণ আর চিনির মধ্যেকার সেই অদ্ভুত পার্থক্যের কারণটা আসলে কি? আমার তো মনে হয় আমরা এখন এর উত্তরটা দেওয়ার জন্য একদম তৈরি। এই রহস্যের সমাধানটা লুকিয়ে আছে তাদের বন্ধনের ধরনের মধ্যেই। লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড হলো একটা আয়নিক যৌগ, আর চিনি হলো একটা সমযোজী যৌগ।
লবণ যেহেতু আয়নিক, তাই পানিতে গোলার সাথে সাথেই এটা ভেঙে গিয়ে মুক্ত পজিটিভ Na+ আর নেগেটিভ Cl- আয়নে পরিণত হয়। এই মুক্ত আয়নগুলোই বিদ্যুৎ পরিবহনের জন্য দায়ী। অন্যদিকে চিনি যেহেতু সমযোজী, এটা পানিতে গলে গেলেও কোনো আয়ন তৈরি করে না, বরং আস্ত অণু হিসেবেই ঘুরে বেড়ায়। তাই চিনির দ্রবণে বিদ্যুৎ চলার মতো কোনো মুক্ত আয়ন থাকে না। কি দারুণ ব্যাপার, তাই না? সামান্য বন্ধনের পার্থক্যের জন্য ধর্মের এত বড় পরিবর্তন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আয়নিক আর সমযোজী ছাড়াও আরও এক ধরনের বিশেষ বন্ধন আছে। এই বন্ধনটাই ধাতুগুলোকে তাদের পরিচিত সব বৈশিষ্ট্যগুলো দিয়েছে। একে বলা হয় ধাতব বন্ধন বা মেটালিক বন্ড। ব্যাপারটা কল্পনা করার চেষ্টা করুন। ধাতুর পজিটিভ আয়নগুলো একটা সুশৃঙ্খল কাঠামোতে সাজানো আছে, আর তাদের ছেড়ে দেওয়া বাইরের ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট পরমাণুর কাছে আটকে নেই, বরং সেগুলো পুরো ধাতব খণ্ড জুড়ে একটা সাগরের মতো মুক্তভাবে সাঁতার কেটে বেড়াচ্ছে। এই ইলেকট্রনের সাগর আর পজিটিভ আয়নগুলোর মধ্যে যে আকর্ষণ, সেটাই হলো ধাতব বন্ধন। এই ইলেকট্রনের সাগর আছে বলেই না ধাতু বিদ্যুৎ ও তাপের এত ভালো পরিবাহী। কারণ ওই মুক্ত ইলেকট্রনগুলো খুব সহজেই বিদ্যুৎ বা তাপশক্তিকে এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে নিয়ে যেতে পারে। এই কারণেই ধাতুকে পিটিয়ে পাতলা পাত বা টেনে লম্বা তার বানানো যায়। কারণ আয়নগুলো ওই ইলেকট্রনের সাগরের মধ্যে দিয়ে পিছলে যেতে পারে, কিন্তু বন্ধনটা ভাঙে না। আর এই মুক্ত ইলেকট্রনগুলোই আলো প্রতিফলন করে, যার জন্য ধাতুর পৃষ্ঠ এত চকচকে দেখায়। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? মাত্র এই 3 ধরনের মৌলিক বন্ধন, আয়নিক, সমযোজী আর ধাতব, এরাই মিলেমিশে এই বিশ্বের সমস্ত পদার্থের বিশাল বৈচিত্র্য তৈরি করেছে। আমাদের পান করা পানি থেকে শুরু করে আমাদের শরীরের ডিএনএ, রান্নাঘরের লবণ থেকে শুরু করে মহাকাশযানের লোহা, সবকিছুর পেছনেই কাজ করছে এই অদৃশ্য কিন্তু নিরাম্বত শক্তিশালী বন্ধনগুলো। এখন আপনার চারপাশে একবার তাকিয়ে দেখুন তো। হাতের কাছের প্লাস্টিকের বোতলটা, গায়ে থাকা সুতির পোশাকটা, বা ঘরের দেয়াল, কোন জিনিসটা কোন ধরনের বন্ধন দিয়ে তৈরি হতে পারে বলে মনে হয়? এই প্রশ্নটা নিয়ে একটু ভাবলেই হয়তো আমাদের চারপাশের পৃথিবীকে দেখার একটা একদম নতুন দৃষ্টিভঙ্গি খুলে যাবে।